আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৩৩ বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস, ভোট পড়েছে ৬০% বেশি। বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে বন্ধ থাকার পর ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ শুরু। রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদল নেতা আটক, নির্বাচনকে প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। রায়বাজার বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ ও জুলাই শহীদদের সমাধিতে ডাকসুর নেতৃবৃন্দের শ্রদ্ধা। নতুন নেতৃত্ব প্রতিশ্রুতি পূরণে কাজ করবে, প্রত্যাশা শিক্ষার্থীদের। নির্বাচনের পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। সংস্কার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতা কামনা আলী রিয়াজের। এবং আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে 48 ঘণ্টার হরতাল চলছে। ফরিদপুরেও টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। ৩৩ বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। বেলা 2টা পর্যন্ত ৬০% বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। 25টি পদে 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে 9 জন, জিএস পদে 9 জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে 6 জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 21টি কেন্দ্রে 224টি বুথে চলছে ভোট। এদিকে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে ক্যাম্পাস জুড়ে। হল ক্যান্টিন ছাড়া বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ভাসমান দোকানপাট। সেই সঙ্গে শুক্রবার বেলা 12টা পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আমার প্রত্যাশা একটাই, যোগ্য প্রার্থী প্রত্যেকটা জায়গায় নির্বাচিত হোক, কোনো অযোগ্য প্রার্থী যাতে নির্বাচিত না হয়। আমি আশা তো করতেছি যে আমি বিপুল পরিমাণ ভোটে জিতবো, ততটুকু আমি যোগ্যতা রাখি এবং ততটুকু জনপ্রিয়তা আমার আছে। 2টি পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2টা পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাকি পদগুলোতে যারা মনোনয়ন ছিলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে নির্বাচিত হয়েছে না। এই ইলেকশনটা আসলে শুধু জাহাঙ্গীরনগর পরিবারের চাহিদা ছিল না, এটা আসলে সমগ্র বাংলাদেশের জনগণের চাহিদা ছিল। তা আমরা এই দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রায় বিগত 9 মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করার চেষ্টা করেছি এবং আমরা গত রাত প্রায় 3টা পর্যন্ত খেটে দেখেছি। প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি এবং কোথাও কোনো আশা করে কোনো সমস্যা নাই। তো খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি নিজেও দেখলাম যে ছাত্রীরা এখানে এসে ভোট দিচ্ছে, তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। পাল্টাপাল্টি অভিযোগ আর বিপুল ভোটার উপস্থিতির মধ্যে চলছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে প্রায় 1 ঘণ্টা বন্ধ থাকার পর শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। অন্যান্য ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। এদিকে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। অন্য একটি দলের যারা ভিপি পদপ্রত্যাশী তারা 6-7 জন ছেলে নিয়ে আমাদের সেকেন্ড ফ্লোর পর্যন্ত চলে যায় এবং ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে তারা অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করা শুরু করে। একটা ছাত্রী হলের জন্য এটা অনেক বড় একটা নিরাপত্তার এবং অনেক বড় একটা সিকিউরিটি ব্রিজ বলে আমরা মনে করি। আমরা দেখতে পাচ্ছি এখানে অভিযোগ যেহেতু এসেছে, হয়তো কারচুপির দিকেও থাকতে পারে। এই সবকিছু মিলে আমরা চাই প্রশাসন 2 ক্ষেত্রে 2 প্যানেলের জন্য যেন একটা কঠোর সিদ্ধান্ত নেয়। এদিকে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমর্থন দিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ জানান। শেখ সাদি হাসান আরো বলেন, ছাত্র শিবির ভোট কেন্দ্রগুলোতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে।
প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভোটকে প্রভাবিত করতে একটি ছাত্র সংগঠনের সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আরিফুল্লাহ। তিনি শঙ্কা জানিয়ে বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে বেশ কিছু গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে কোনো ধরনের সাবেক শিক্ষার্থী বা প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না। যদি পাওয়া যায় তাদেরকে ফৌজদারি আইনে গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা সাবেক শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে জানিয়েছি বেশ কিছুক্ষণ আগেই, কিন্তু এখন পর্যন্ত কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এখন প্রক্টোরিয়াল টিম বলেন বা নির্বাচন কমিশনের কেউ এখানে আসেনি এবং কোনো খোঁজখবর দেখতে পাচ্ছি না। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্রের খবর রাখছেন সহকর্মী মুশফিকুর রহমান ও আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি যুক্ত হব তাদের সাথে। আদ্দিন, আপনার কাছে কি আপডেট আছে ভোট গ্রহণের? আপনি জানেন যে আমরা আলবেরোনি যে হলটা রয়েছে সেই হলের মধ্যে আমরা আছি, আর সারাদিন আমরা বিভিন্ন কেন্দ্রে কভারেজ করেছি এবং আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। তারা ভোট দেওয়ার ব্যাপারে যে আগ্রহ, উৎসাহ উদ্দীপনা সেটা দেখা গেছে। কিন্তু এর বাইরে গিয়েও কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোও নিশ্চয়ই গণমাধ্যমের কল্যাণে এতক্ষণে আমরা জানাতে পেরেছি। বিশেষ করে আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান জানাচ্ছিলেন যেমনটা সকাল থেকে বেশ কয়েকটা কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল। কোনো কোনো কেন্দ্রে 1 ঘন্টার মতো বন্ধ রয়েছিল। সার্বিকভাবে এটা একটা মানে একটু ডাকসু নির্বাচন, আপনি জানেন যে 9 সেপ্টেম্বর হয়েছে, যে উৎসাহ উদ্দীপনা এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভোট যে কাস্ট হয়েছে সেভাবে করে মানুষের যে আগ্রহ ছিল, বিশেষ করে দেশের মানুষেরও যেমন আগ্রহ ছিল, অন্যদেরও যেমন আগ্রহ ছিল, তার বাইরে গিয়ে এই ডাকসু নির্বাচনে কিছুটা বলা যায় যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা এখন যে হলে রয়েছি সেই হলে এখনো পর্যন্ত আমরা দেখেছি যে ভোটার যে লিস্ট এখানে রয়েছে সেই তা অনুযায়ী এখানে 210টি ভোট রয়েছে এই কেন্দ্রটিতে, এবং আমরা দেখেছি যে সার্বিকভাবে এই কেন্দ্রের ভোটার লিস্টের যারা আমরা দেখেছি তাদের মধ্যে প্রায় 100-র কাছাকাছি ভোট হয়েছে। আরো প্রায় 50%-এর মতো ভোট কাস্ট হতে বাকি। একটু কি আমাদেরকে জানাবেন? আপনি রিটার্নিং কর্মকর্তা, উনি নির্বাচনী কর্মকর্তা একজন আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এখানকার পরিস্থিতিটা আপনি কেমন দেখছেন? আমি সার্বিকভাবে পরিস্থিতি বলবো আশাব্যঞ্জক এবং খুবই সুশৃঙ্খলভাবে আমাদের শিক্ষার্থীরা ভোট দিচ্ছে এবং তারা উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে। এবং আমাদের অলরেডি আপনি জেনে খুশি হবেন যে 50 ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং অনেক ভোট হয়েছে এবং বাকি আছে এবং স্টুডেন্টরা আসছে এখনো। ওকে, একটু জানাবেন যে এখানে 211 জন ভোটার, খুব বেশি সময় লাগার কথা না, এত বেশি সময় লাগার কারণ কি? মানে এখন আসলে কি আমাদের আপনারা জানেন একটু বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টির কারণে শিক্ষার্থী আসতে পারেনি। অনেক শিক্ষার্থীরা ঢাকায় থাকে, তারা পথে আসলে বলতে পারি না, কিন্তু হলো যে এই কারণে আবার কিছু শিক্ষার্থী আছে যে তারা নিজেদের মতো করে তৈরি হয়ে আসছে, কেউ কাকে ভোট দেবে সেই সব চিন্তা করে। উনি বলছিলেন যে এখানকার পরিবেশটা অনেকটা ভালো ছিল, কিন্তু আমরা যে বিষয়টা সার্বিকভাবে জেনেছি যে একটি হলে বিশৃঙ্খলার ঘটনা ঘটে এবং তারপরে ছাত্র দলের একজন সাবেক নেতা, যিনি এখন বহিরাগত বলে তাকে চিহ্নিত করা হয়েছে, এবং পরবর্তীতে একজন আনসারকে আমরা দেখেছি তাকে নিয়ে যেতে এবং তাকে আটক করে রাখার খবরটাও আমরা জেনেছি। যদিও ওই কেন্দ্রটাতে আমরা এখনো নেই, কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে তাতে করে এ ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ বলা যায় যে সকাল থেকে ভোট যে কাস্ট হয়েছে এবং সার্বিকভাবে যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, এটা একদিকে যেমন কোনো ক্ষেত্রে ভালো ছিল, কিন্তু তারপরেও কয়েকটা কেন্দ্রে যে ঘটনাগুলো ঘটেছে তাতে করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কোনো ক্ষেত্রে একরকমের একটা অনুৎসাহ থাকে কিনা কিংবা তৈরি হয় কিনা সেটা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ রয়েছে। তারপরেও সাধারণ যে অন্য যে শিক্ষার্থীরা রয়েছেন, এর বাইরে যে প্রার্থীরা রয়েছেন, তারাও এখনো পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ করছেন। এখনো পর্যন্ত সমন্বিত শিক্ষার্থী জোট, তাদেরও কিছু সংবাদ সম্মেলনের আমরা খবর পেয়েছি, শেষ পর্যন্ত হয়তো তারা জানা যাবে, কিন্তু দুই পক্ষই
যে পাল্টাপাল্টি অভিযোগ করছেন যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে বিভিন্ন পক্ষ, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষ বলছে তাদের যে মাদার পার্টি তাদের বিভিন্ন লোকবল সেখানে জড়ো হচ্ছেন এবং এটাতে তারা বিশৃঙ্খলা আশঙ্কা করছেন। কিন্তু সার্বিক পরিস্থিতি আমরা যেটা দেখছি সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তাতে করে এখন পর্যন্ত সবকিছুই ভালো রয়েছে। আমরা যে কেন্দ্রে রয়েছি সেখানেও শিক্ষার্থীদের ভালো লাইন রয়েছে। প্রত্যাশা করছি ভালো ভোট হবে এবং শেষ পর্যন্ত ডাকসুর মতো একেবারেই পুরোপুরি না হলেও যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে করে সেটা ওভারকাম করে ভালো একটা ইলেকশন করতে পারবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি জানেন যে আমাদের মুশফিকুর রহমান আছেন আরেকটি কেন্দ্রে, আমরা মুশফিকের কাছে চলে যাচ্ছি। মুশফিক, আপনার ওখানকার কথা বলছিলেন, কোনো বিশৃঙ্খলার সবশেষ পরিস্থিতি কি দেখছেন ওখানে? অন্যান্য তার যারা সমর্থক আছেন তারা কিন্তু আসলে বঙ্গবন্ধু শেখ ফজিলুন্নেসা মুজিব হলে এটা ভেতরে কিন্তু ঢুকে গিয়েছিলেন ভোট কারচুপির অভিযোগ এনে। যে শিবির সমর্থিত যে প্যানেল তো শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোটের বিভিন্ন লোকজন বা বিশেষ করে নেতাকর্মীরা তারা কিন্তু ভেতরে আছেন এবং ভোট কারচুপির অভিযোগ এনে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন এবং এই ব্যাপারটি আসলে ভালোভাবে নেয়নি সাধারণ ভোটার এবং এই হলে যারা অবস্থান করেন নারী শিক্ষার্থী তারা এবং অন্যান্য প্যানেলের যারা বিশেষ করে প্রার্থী আছেন তারা কিন্তু আসলে এটাকে ভালোভাবে নেননি। ক্ষুব্ধ প্রক্টরের সাথে কথা বলেছি, প্রক্টর জানিয়েছেন যে কারণে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোট কার্যক্রম কিন্তু চলছে। এছাড়া এর আগে মৌলানা ভাসানী হলে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের যে ভিপি পদপ্রার্থী শেখ সাদিয়া হাসান তিনি কিন্তু বলেছেন যে এই যে আজকে সেই ব্যালট এবং এটা শিবিরকে সহযোগী সমর্থন আশেপাশের এলাকায় জামাত এবং শিবিরের নেতাকর্মীরা অবস্থা ভীকর অবস্থার সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেছেন এবং তাছাড়া তিনি কিন্তু আরো বেশ কিছু অভিযোগ করেছেন। আমরা আরো বেশ অভিযোগের ঘটনা ঘটেছে। রবীন্দ্রনাথ হলে ছাত্রদলের সাবেক ছাত্রদলের যে সহসভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাকে কিন্তু আটক করার ঘটনা ঘটেছে। যাই হোক, এই হলে এখন কিন্তু আসলে ভোট চলমান রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই ভোট চলবে বলে আশা করছেন। তবে সাধারণ শিক্ষার্থী যারা ভোট দিবেন তাদের জন্য কিন্তু আসলে একটা ঘন্টা আসলে নষ্ট হয়ে গেছে, কারণ সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট দেওয়ার কথা রয়েছে এখানে এবং তার পরবর্তী সময়ে কিন্তু আসলে ভোট গণনা শুরু হবে। যাই হোক, শিক্ষার্থীরা যেটা বলেছেন যে ভোটকে আসলে বানচাল করার জন্য যদি কোনো প্রচেষ্টা করা হয় সেই প্রচেষ্টা কিন্তু তারা সফল হতে দিবে না, কারণ দীর্ঘ 33 বছর পরেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাই চাচ্ছেন যে জাকসু নির্বাচনের মাধ্যমে জাকসুটা আসলে পুনরায় প্রাণ ফিরে পাক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা আবার পুনরায় আসলে উজ্জীবিত হয়ে উঠুক এই ধরনের ছাত্র রাজনীতির হাত ধরে। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। জি, মুশফিক এবং আদ্দিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আশা করছি আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই থাকবেন এবং জাকসু নির্বাচন নিয়ে পরবর্তীতে কিছু জানার থাকলে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। ডাকসুর ভোট উৎসবে একদিন বন্ধ থাকার পর আবারও শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা, তাদের সাথে মত বিনিময় করেছেন বিভিন্ন হলের নির্বাচিত প্রতিনিধিরা। ক্যাম্পাসে নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে নির্বাচিতরা সঠিকভাবে কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। এদিকে সকালে রায়েরবাজার বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। পরে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন তারা। এ সময় ডাকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট পূরণ করাই তাদের লক্ষ্য। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। প্রচার প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াই আর নানান তর্ক বিতর্ক, এর মধ্যেই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচন। ভোটের উত্তাপ শেষে ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরাও। এবারের ডাকসু নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয় খুশি তারা। নবনির্বাচিতরা শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার বাস্তবায়নে সঠিক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। খুবই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াতে সবাই নিরাপদও ফিল করছে। আর যে নতুন যে নির্বাচিত নেতৃত্বের প্রতি আমাদের যে আকাঙ্ক্ষা থাকবে যে তারা সুন্দরভাবে ডাকসু চালাবে। একটা ঈদের মতো আমেজ ছিল আমাদের ক্যাম্পাসে, সো এটা এখন মিস করছি ডাকসু পরবর্তী সময়ে। ওনারা যে ইশতেহারগুলো দিয়েছিলেন ওগুলো যেন ওনারা পরিপূর্ণভাবে পালন করেন। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতে দেখা গেছে নির্বাচিত প্রতিনিধিদের। সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় তাদের। আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যালেন্সড একটা সিচুয়েশন। এখানে কোনো আমরা যে শঙ্কাটা করেছিলাম যে
নৈরাজ্য সিচুয়েশন তৈরি হবে বা কোনো ধরনের মব তৈরি হবে, এটা আসলে আমরা দেখি নাই। প্রতিশ্রুতির আলোকে তারা যে আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, পরামর্শ দিবে, সহযোগিতা করবে, সেই আলোকে তাদের সাথে কথা হয়েছে। যাদেরকে তারা নির্বাচিত করেছে তারা অবশ্যই তাদের জন্য কাজ করবে। এদিকে ডাকসু নির্বাচনে দায়িত্ব গ্রহণের পর সকালে রায়েরবাজার বুদ্ধিজীবীতে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিতরা। জুলাই শহীদদের আদর্শ নিয়ে তারা কাজ করবেন বলে জানান নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এস.এম. ফরহাদ হোসেন। শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি। জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা একসাথে কাজ করব। তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে আমরা একসাথে কাজ করব। তাদের অঙ্গীকার, ক্যাম্পাসে সব শিক্ষার্থীরই অধিকার অক্ষুণ্ণ রাখতে সরব থাকবেন সবসময়। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার, বিচার ও নির্বাচন একটি আরেকটির উপর নির্ভরশীল নয়। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর সিডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ জায়গা জাতীয় সংসদ, ঐকমত্য কমিশনে শুধু আলোচনা সম্ভব। তিনি বলেন, এমন কিছু করা যাবে না যা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হবে। গণতন্ত্রের স্বার্থে যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেসব বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে জাতীয় সংসদের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার, বিচার এবং নির্বাচন এগুলো কি পরস্পর নির্ভরশীল বিষয়? এখানে পরিষ্কারভাবে বলতে গেলে এগুলা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্সি, কোনটার উপরে কোনটা নেই। নির্বাচন অনুষ্ঠানটি নির্বাচনী আইন, নির্বাচনী ব্যবস্থাপনা ইত্যাদির উপর নির্ভরশীল। প্রকৃত স্বাধীন নির্বাচন কমিশন হয় এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর্ড হয়, ফ্রিডম অফ প্রেস এখন যেভাবে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে এটা যদি বহাল থাকে, তাহলে এই চারটাই সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং গণতন্ত্রের জন্য রক্ষা কবচ হবে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফার সংলাপে তিনি বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে কমিশন কোনো মতামত দলগুলোর ওপর চাপিয়ে দেবে না। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া আজ বিকেল নাগাদ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আলাদা সুপারিশ তুলে ধরা হবে। তবে এই সনদ বাস্তবায়নে পরবর্তীতে জনপ্রতিনিধিরাই ভূমিকা রাখবেন বলেও জানান বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্র সংস্কারে পুলিশ সংস্কার কমিশন ছাড়া 5টি কমিশনের 166টি প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। এর মধ্যে প্রথম দফায় 62টিতে ঐকমত্য হয় এবং দ্বিতীয় দফায় আরও 22টি বিষয়ে ঐক্য হয়। মোট 84টি প্রস্তাবের বিষয়ে কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট রয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পরিচয় পত্রধারী স্মার্ট কার্ড প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এজন্য পোস্টাল ব্যালট পিডি নামে একটি অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে। সম্প্রতি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টো কর্তৃক আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদান উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাগেরহাটে 4টি আসন কমিয়ে 3টি করার প্রতিবাদে সর্বদলীয় ঐক্যজোটের ডাকে 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে আজ। এর আগে বুধবার সকাল 6টা থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে হরতাল পালন করে সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এর সাথে যোগ দেয় স্থানীয়রাও। দূরপাল্লার পরিবহন বন্ধের পাশাপাশি হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাটও। এর আগে বাগেরহাটবাসীর দাবির প্রেক্ষিতে 18 আগস্ট শুনানিতে 2 আসনের বাগেরহাট সদর উপজেলাকে 1 এবং কচুয়া উপজেলাকে প্রস্তাবিত 3-এর সাথে সমন্বয় করে 3টি আসন বহাল রেখে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করেছেন এলাকাবাসী। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। হাইওয়ে পুলিশ জানায় সকাল 6:30 থেকে মনসুরাবাদ ও সুয়াদি এলাকায় বিক্ষোভ শুরু হয়। এছাড়াও হামিরদি ইউনিয়নের পুকুরিয়া, হামিরদি ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাস সহ শত শত যানবাহন আটকা পড়েছে। সকাল 7:30টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোল চত্বরেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। নেপালে 2 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ ও বিক্ষোভে কমপক্ষে 25 জন নিহত ও 6 শতাধিক মানুষ আহত হওয়ার পর এখনও থমথমে পরিস্থিতি দেশ জুড়ে। বিক্ষোভের মুখে সরকার পতনের পর রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী। শুক্রবার পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে কাঠমান্ডুতে। এদিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে দেখা দিয়েছে টানাপোড়েন। এর মধ্যে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল সেনা সদর দপ্তরে গিয়ে অন্তর্বর্তী নেতৃত্ব নিয়ে আলোচনা করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। 2016 থেকে 2017 পর্যন্ত নেপালের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি। এছাড়াও সরকারবিহীন নেপালে ব্যাপক লুটপাট ও ব্যাংক ডাকাতির খবর মিলেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে সংগঠিত অপরাধী চক্র। এদিকে নেপাল থেকে দেশের পথে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ায় বেলা 11:30টায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে দেশের পথে রওনা হয় জাতীয় দল। শুধু খেলোয়াড় নয়, আটকে থাকা ক্রীড়া সাংবাদিকরাও ফিরবেন একই বিমানে। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বিপদে পড়েন জামাল ভুঁইয়ারা। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে লক্ষ্য পূরণ হয়নি। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর টিম হোটেলে বন্দি অবস্থায় দিন পার করতে হয় কাবরেরার দলকে। ফুটবল দল, কোচ, অফিসিয়াল এবং 11 জন সাংবাদিক সহ 56 জনকে সেনাবাহিনীর বিমানে ফিরিয়ে আনা হচ্ছে। নির্মাণের 1 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটের কারণে চালু হয়নি নরসিংদীর রায়পুরার প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর দাবি এলাকাবাসীর। নরসিংদী প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। 2024 সালে আধুনিক সুযোগ সুবিধা সহ 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মরজাল ইউনিয়নের 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু 1 বছর পার হলেও চালু হয়নি চিকিৎসা সেবার কার্যক্রম। কর্তৃপক্ষ প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় নষ্ট হয়ে যেতে বসেছে প্রয়োজনীয় আসবাবপত্র। চিকিৎসা সেবা নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন রোগীরা। কোনো গর্ভবতী মহিলা এখানে আসবে, কোনো সেবা এখানে পাওয়া যাচ্ছে না। এই মেডিকেলটা অনেক আগে থেকেই তৈরি। অত্র এলাকার মানুষ আসে ঘুরে যা, আমরা সহ কোনো ওষুধপাতি আমরা এই পর্যন্ত পাইছি না। ল্যাবের যে সরঞ্জাম এবং পরিবেশটা নিশ্চিত করতে পারলে আমাদের ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ইউনিয়ন এবং অন্যান্য জনবলও এখানে সেবা নিতে পারবে। এই হাসপাতালটার কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করলে এলাকাবাসী এবং জনগণ উপকৃত হবে।
গত বছর ডিসেম্বর মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলেও ল্যাব সরঞ্জাম ও অন্যান্য স্টাফ না থাকায় তিনিও অলস সময় কাটাচ্ছেন। খুব দ্রুত যদি এগুলো জনবলের সংকটটা দূর করা যায়, আমরা এখানকার যে এই অঞ্চলের যে মা ও শিশুদের সেই স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারবো। জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি দ্রুত চালুর বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। রিক্রুটমেন্ট কমপ্লিট হলে যদি আমাদের অধিদপ্তরের হাতে পর্যাপ্ত জনবল থাকে, মেডিকেল অফিসার বা অন্যান্য যে সমস্ত ম্যান পাওয়ার ওখানে নিয়োগ দিতে হবে, সেগুলো হলে নিশ্চয়ই আমাদের এখানে পোস্টিং পাবো। সুন্দর ভবন ও আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও চিকিৎসা সেবা না পাওয়ায় হতাশ স্থানীয়রা। দ্রুত এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় রোল মডেল এখন খাগড়াছড়ির দীঘিনালার পাবলাখালীর বাসিন্দারা। এখানে ৭০০ একরের বেশি জায়গা জুড়ে তারা গড়ে তুলেছেন বন সংরক্ষণের এক অনন্য উদ্যোগ, যাকে মৌজাবন বা পাড়াবন বলছেন তারা। জেলা জুড়ে এমন ৫৯টি পাড়াবন টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীঘিনালার পাবলাখালীতে অবস্থিত মৌজাবন ভিলেজ কমন ফরেস্ট বা ভিসিএফ নামে পরিচিত। এ বনে রয়েছে গর্জন, চাপালিশ, বনজলপাই, তেলসুর, উড়িয়াম সহ বহু প্রজাতির গাছ। এছাড়াও রয়েছে হরিণ, বনমোরগ, ভাল্লুক, ময়না, টিয়া সহ নানা বনজ প্রাণীর আবাস। আরও রয়েছে ৬টি ছড়া ও ঝর্ণা। এই ছড়ার পানি ব্যবহার হচ্ছে আশপাশের কৃষি জমিতে। স্থানীয়রা জানায়, বন থাকলে তাদের জীবন ও জীবিকাও টিকে থাকবে। গ্রামের একটা আইন করেছি, যে গাছ কাটবে ওখান থেকে তাকে আইন অনুসারে শাস্তি, জরিমানা দিতে হবে। এখানে অনেক প্রজাতির গাছ, অনেক প্রজাতির পশু পাখি এবং হচ্ছে সোরা, জিরি, অনেক কিছু এখানে সমাহার। অনেক বন্যপ্রাণী, অনেক পশু পাখি এবং বড় বড় গাছ দেখা যায়, আর বিভিন্ন প্রজাতির সাপ এই দেখা যায়। আমরা এটা সংরক্ষণ করব। বন সংরক্ষণে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনডিপি, আর বাস্তবায়নে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। প্রত্যেকটি জিরি এবং ঝর্ণা এবং ছড়া হচ্ছে সচল আছে, পানি প্রবাহ খুবই আশাব্যঞ্জক এবং হচ্ছে এখানকার হচ্ছে মাতৃ গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ আনটাচের মধ্যে এখনো আছে, যেটা হচ্ছে আমাদেরকে খুবই আশা জাগাচ্ছে। স্থানীয়দের আন্তরিকতার কারণেই এখানকার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হচ্ছে। খাগড়াছড়ি জেলা পরিষদ এই পাড়াবনগুলো সমৃদ্ধ করার জন্য একটা প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নে যদি বন বিভাগের কোনো সহযোগিতা প্রয়োজন পড়ে, আমরা আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। পাবলাখালীর মানুষের এই উদ্যোগ সারা দেশের বনভূমি রক্ষায় অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 15টি ইউনিয়ন ও একটি পৌরসভার 2400 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এসব উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। মাসকলাইয়ের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে 5 কেজি মাসকলাই বীজ ও 15 কেজি করে সার দেওয়া হয়। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন কোনো কর আরোপ ছাড়া 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে খুলনা সিটি কর্পোরেশন। শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন প্রশাসক ও বিভাগীয় সরকার ফিরোজ সরকার। চলতি অর্থ বছরে কেসিসির 719,50,36,000 টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে 455,93,00,000
৭৩,০০০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৭৭,৬৫,৭৭,০০০ টাকা। সরকারের অনুদান ধরা হয়েছে ১৩০,২৮,০০,০০০ টাকা। জোর দেওয়া হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধনের উপর। নারায়ণগঞ্জে দুপুরে ১ ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে পুরো শহর। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে শহরের সর্বত্র বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। জমে থাকা পানির মধ্যে রাস্তায় ডুবে আছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা সহ ছোট ছোট বিভিন্ন যানবাহন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে থমকে গেছে জনজীবন। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন স্থানে সিটি কর্পোরেশনের ড্রেন মেরামত কাজ চলমান থাকায় বৃষ্টির পানি নামতে না পেরে এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে আগের মতো আর কমিশন বাণিজ্য টেন্ডারবাজি হবে না, যোগ্যতার ভিত্তিতে কাজ হবে। নারীদের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করে কাজের স্বাধীনতা দেওয়া হবে। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এসব কথা বলেন জামায়াত ইসলামী মনোনীত যশোর ২ ঝিকরগাছা চৌগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। তিনি বলেন, এদেশে বসবাসকারী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আইন সবার জন্য সমান, তাই অধিকারও সমান। এ সময় সবাইকে মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণ যাকে লিখ, ডাজন্ট ম্যাটার, আমরা এলাকার উন্নয়নের জন্য সবাই যদি একসাথে কাজ করি, এটাই আমি মনে করি সবচেয়ে যশোরের জন্য আমি মনে করি একটা সবচেয়ে ভালো বড় জিনিস হবে। এবার খেলার খবর, শুরুতেই এশিয়া কাপ। হংকংয়ের বিপক্ষে খেলা দিয়ে আজ রাতে এশিয়া কাপ জয়ের মিশন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ কয়েকটি সিরিজে ব্যাটে হাতে আলো ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। তাই ৪ ছক্কার টি-20 ফরম্যাটে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস অনুশীলনে ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা। নেটে বোলিং এবং ব্যাটিংয়ে সময় কাটান লিটন দাস এবং তাসকিন আহমেদরা। তবে পচা শামুকে পা কাটতে চান না লিটন, তাই প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে বড় জয়ই চাইছেন তিনি। এদিকে পঞ্চমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে হংকং। গ্রুপ পর্ব থেকেই প্রতিবার তাদের ফিরতে হয়েছে। এবার অঘটন ঘটানোর প্রত্যাশা দলটির। যদিও এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরেছে তারা। আবুধাবিতে আজ রাত ৮:৩০টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। ৩৩ বছর পর জাকসু নির্বাচনকে ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। ভোট পড়েছে ৬০% বেশি। বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। কারচুপির অভিযোগে বন্ধ থাকার পর ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট গ্রহণ শুরু। রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদল নেতা আটক। নির্বাচনকে প্রভাবিত করার পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। রায়েরবাজার বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ ও জুলাই শহীদদের সমাধিতে ডাকসুর নেতৃবৃন্দের শ্রদ্ধা। নতুন নেতৃত্ব প্রতিশ্রুতি পূরণে কাজ করবে, প্রত্যাশা শিক্ষার্থীদের। নির্বাচনের পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্য সালাউদ্দিন আহমেদের। সংস্কার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতা কামনা আলী রিয়াজের। এবং আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বাগেরহাটে ৪৮ ঘন্টার হরতাল চলছে। ফরিদপুরেও টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।